একটু দাঁড়াও, হ্যাঁ, ফোন এলো তো একটা। হ্যাঁ রাজীব দা, ক্রিকেট খেলবা? ক্রিকেট আমাদের হাই স্কুলের মাঠে খেলা হবে তো একটা। ফার্স্ট বল, হ্যাঁ। 2000। প্রাইজ মানি 8000 টাকা। আর সেকেন্ড প্রাইজ 8 টিমের নাকি? 8 টিম। তোমার পাঠাইছি হোয়াটসঅ্যাপে, দেখো। 8 টিমের খেলা, 2000 টাকা প্রাইজ মানি। 2000 টাকায় সে তোমার এন্ট্রি ফি। 8000 টাকা ফার্স্ট পুরস্কার, সেকেন্ড পুরস্কার 6000 টাকা, ম্যান অফ দ্য ম্যাচ আর সেরা ব্যাটসম্যান, সেরা ব্যাটম্যান, সেরা ফিল্ডারকে পুরস্কৃত করা হবে। না, হ্যালো শোনো। হ্যালো, হ্যালো। এক মিনিট ওয়েট করো, একটু একটু ওয়েট করো, হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা শোনো না, আমি না ক্লাস করাচ্ছি, বুঝছো? তুমি, তোমাকে আমি পাঠাইছি, দেখো হোয়াটসঅ্যাপে, একটু আলোচনা করে আমাকে জানাও, নাহলে আমি 10টার পরে ফোন করি। 10টার পরে কিন্তু, মানে তুমি করে ফোন 10টার দিকে, 10টার পরে। হুম। হ্যাঁ হ্যালো, শোনা যাচ্ছে? তো গতদিন আমি রিসার্চ থেকে করিয়েছিলাম, এখান থেকে সবসময় মনে রাখতে হবে। দেখা যাচ্ছে তো স্ক্রিন? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। হুম। এখান থেকে সবসময় যে কোনো প্রশ্ন পড়তে গেলে বা পড়ার সময় মনে রাখতে হবে যে, গ্রুপটা খুললে ভালো হতো, ওখানে দেখাতে পারতাম কিছু বৈশিষ্ট্য যেগুলো এক একটা রিসার্চকে নির্দিষ্ট করে, চিহ্নিত করে। সেই বৈশিষ্ট্যগুলোকে যদি চিহ্নিত করতে পারো এবং যখন প্রশ্নটা পড়বে সেই প্রশ্নটার যে কি পয়েন্ট আছে সেটা যদি ধরতে পারো, তাহলে কিন্তু এই যে প্রশ্নগুলো সেটা সঠিক উত্তর করতে পারবে। যেমন এই যে এক্স পোস্ট ফ্যাক্টর, যেমন একটা দিয়েছিলাম যে লং টার্ম, লং টার্ম সময় নিয়ে যখন একটা রিসার্চ করে সেটা কি লঙ্গিটিউডিনাল রিসার্চ। এক্স পোস্ট ফ্যাক্টর এবং হিস্টোরিক্যাল রিসার্চ, এটার মধ্যে পার্থক্যটা বলেছিলাম। তো এটা কি এক্স পোস্ট ফ্যাক্টর মানে কি? এক্স পোস্ট ফ্যাক্টর মানে একটু আগে কোনো একটা ঘটনা ঘটে গেছে, বা 10 দিন আগে কোনো একটা ঘটে গেছে, বা কোনো একটা অ্যাক্সিডেন্ট, যেমন ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে, সেখানে কি প্রাথমিকভাবে যারা পুলিশ ছিল তারাই কিন্তু এটার নিয়ে ইনভেস্টিগেশন করেছে। কিন্তু হিস্টোরিক্যাল রিসার্চে কি, সেটা কিন্তু রিসেন্টলি কোনো ঘটনা নিয়ে নয়, পাস্ট একদম অনেক অতীতের ঘটনা নিয়ে এই রিসার্চটা কিন্তু হয়। এই যে পার্থক্যগুলো আছে, সেই পার্থক্য, যেমন অ্যাকশন রিসার্চটা কি বা অ্যাপ্লাইড রিসার্চটা কি? অ্যাপ্লাইড রিসার্চটা কি? কোনো একটা রিসার্চ বা কোনো একটা গবেষণার আহ, তৈরি হয়ে আছে, সেটাকে অ্যাপ্লাই করা। এবং অ্যাকশনটা কি? অ্যাকশনটা হঠাৎ কোনো ঘটনা ঘটলো, বা স্কুল কলেজে ক্লাসরুমে কোনো একটা সমস্যা নিয়ে কোনো একটা ঘটনা ঘটলো, সেটা হচ্ছে অ্যাকশন রিসার্চ, সেটাকে সমাধান করার জন্য। এবং এখানে কি অ্যাপ্লাইড রিসার্চে যেমন একজন রিসার্চারের প্রয়োজন হয়, অ্যাকশন রিসার্চে সেরকম একজন রিসার্চারের প্রয়োজন হয় না। সেখানে একজন প্র্যাকটিশনার হলেই কিন্তু সেটা করা সম্ভব। তো আজকে করাবো, স্টুডেন্টই নেই তাহলে, এই জন্য করতে ইচ্ছে না। সবাইকে বললাম করো ক্লাসটা, এতগুলো স্লাইড বানিয়েছি পরিশ্রম করে। আচ্ছা, পোস্ট পজিটিভিজম, পজিটিভিজম এবং পোস্ট পজিটিভিজম, এটার অর্থ জানো? শতাব্দী, এখানে অনেকগুলো চ্যাপ্টার আছে, সবগুলো দেখে কতগুলো করানো যায় বলো দেখি এখান থেকে। পজিটিভিজম এবং পোস্ট পজিটিভিজম। পোস্ট মানে কি? পজিটিভিজম প্যারাডাইম। রিসার্চে আমরা দুরকম বিষয় পাই, যেমন একটা পাই ইন্ডাকটিভ ডিডাকটিভ, তেমনই এখানে আছে
পজিটিভিস্ট প্যারাডিয়াম এবং হচ্ছে পোস্ট পজিটিভিস্ট প্যারাডিয়াম। তো এখানে দেখি কি কি বলেছে। দ্য টার্ম পজিটিভিজম ওয়াজ কয়েন্ড বাই দ্য ফ্রেঞ্চ ফিলোসফার অগাস্ট কোমতে in the 19th century and reflected through by Francis Bacon, John Locke, Isaac Newton। এই শব্দটি পজিটিভিজম শব্দটি 19 শতকে ফ্রান্সের ফিলোসোফার দার্শনিক অগাস্ট কোমতে প্রথম বলেন এবং ফ্রান্সিস বেকন, জন লক, আইজ্যাক নিউটন এরা কিন্তু এর দ্বারা প্রভাবিত হয়েছিল। দ্য টার্ম পজিটিভিস্ট হ্যাজ নো নেগেটিভ কনোটেশন কনোটেশন তো কি এখানে কিন্তু এই যে শব্দটা পেলাম আমরা পজিটিভিস্ট, এটা কিন্তু কোনো নেতিবাচক অর্থ নেই। ইন ফিলোসফি পজিটিভিজম মেইনলি অ্যাড্রেস টু দ্য আইডিয়া দ্যাট ফ্যাকচুয়াল নলেজ গেইন থ্রু অবজারভেশন অ্যান্ড ট্রাস্টওর্থি। এই যে পজিটিভিস্ট এরা কি, এরা কোনো একটা ঘটনাকে দেখে এবং সেই ঘটনাকে পর্যবেক্ষণের মাধ্যমে সেটা বাস্তব না অবাস্তব, না বিশ্বস্ত না অবিশ্বস্ত সেটা কিন্তু দেখে। মেনলি হচ্ছে কি, যেমন এই যে আইজ্যাক নিউটনের কথা যদি বলি, তিনি কি দেখলেন, তিনি প্রথমে অবজারভেশন করলেন যে একটি আপেল সেটা মাটিতে পড়ে গেল এবং সেখান থেকে তিনি কিন্তু তথ্যটা বের করলেন। অর্থাৎ এখানে কিন্তু এই দেখার অবজারভেশনের কথাটা এখানে বলেছে এই পোস্ট পজিটিভিস্ট এবং পজিটিভিস্টে। এবং পোস্ট পজিটিভিস্টে কি বললো যারা, তারা যা বিজ্ঞানীরা বা ফিলোসফাররা, তারা বললো শুধু দেখা নয়, বৈজ্ঞানিকভাবে পরীক্ষার কথা কিন্তু পোস্ট পজিটিভিজমে পাই। তো পজিটিভিজম রিয়েলাইজ আপন কোয়ান্টিফাইবল পারসেপশন দ্যাট প্রমোটেড মেজারেবল এক্সামিনেশন। মানে কি, পর্যবেক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান হচ্ছে বিশ্বাসযোগ্য। ইতিবাচকতা পজিটিভিজম রিয়েলাইজ আপন কোয়ান্টিফাইবল, ইতিবাচকতা পরিমাপযোগ্য পরীক্ষাগুলোকে প্ররোচিত করে এবং পরিমাপযোগ্য উপলব্ধির উপর নির্ভর করে। কোয়ান্টিফাইবল পারসেপশন মানে পরিমাপযোগ্য পরীক্ষাগুলিকে তারা উপলব্ধি করে। Here the role of the research limited to collect data collection and interpretation in an objective way. কি? Here the role of research are limited to collect data collection and interpretation in an objective way. এখানে গবেষকের ভূমিকা উদ্দেশ্যমূলক উপায়, যে উদ্দেশ্য তিনি বা যেটা অবজারভেশন করবেন সেখানে কিন্তু একটি নির্দিষ্ট ডেটা সংগ্রহ করবেন এবং সেটা দিয়ে কিন্তু তিনি তার যে অবজেক্টিভ হয়ে গেছে ওয়ে আছে সেখানে পৌঁছাবেন। পজিটিভিস্ট ইউজুয়ালি অ্যাডপ্ট এ ডিডাকটিভ অ্যাপ্রোচ। ডিডাকটিভ মানে কি, অবরোহী। দ্য কনসেন্ট্রেশন ইন অন ফ্যাক্ট, অবরোহী পদ্ধতি অবলম্বন করে কেন্দ্রীভূত তথ্যের উপরে তিনি কাজ করবেন। দ্য রিসার্চার ইজ ইন্ডিপেন্ডেন্ট দ্যাট মিনস মেইনটেনিং ইন্টারেকশন উইথ interaction with participants and research is purely objective and the world of external। মানে কি, পজিটিভিস্টরা সাধারণত দ্য রিসার্চ ইন্ডিপেন্ডেন্ট, গবেষকরা স্বাধীন, যার অর্থ অংশগ্রহণকারীদের সাথে ন্যূনতম মিথস্ক্রিয়া বজায় রাখা এবং গবেষণা সম্পূর্ণরূপে উদ্দেশ্যমূলক এবং বিশ্ববাহ্যিক। এখানে কিন্তু এই যে ইন্ডিপেন্ডেন্ট তারা হবেন স্বাধিক, যারা গবেষণা করবেন তারা স্বাধীন এবং যাদেরকে অবজারভেশন করবেন, যেমন এথনোগ্রাফি রিসার্চে আমরা দেখি যিনি গবেষক হন তিনি কি, তিনি একটি সমাজে প্রবেশ করেন এবং সেখানে অবজারভেশন করবেন তাদের কালচার, তাদের কৃষ্টি, তাদের সংস্কৃতি এবং তাদের যে পার্টিসিপেন্ট যারা থাকবে তাদের সঙ্গে কথা বলে কিন্তু তিনি অবজেক্ট এবং এগুলো গ্রহণ নেবেন আর কি, বাইরের থেকে এবং ভেতর থেকে। দেয়ার ইজ ওয়ান রিয়েলিটি নোয়েবল উইথ প্রবাবিলিটি, একটি বাস্তবতা আছে এবং সম্ভাবনার মধ্যে দিয়ে কিন্তু জানা যায়। অর্থাৎ তারা যে একটা সমাজে প্রবেশ করলো সেখানে কি কি হতে পারে একটা আইডিয়া নিয়ে পৌঁছলো এবং কি তা এবং বাস্তবতার সঙ্গে মিলে একটি তত্ত্ব তৈরি করলো। বোঝা গেল পজিটিভিজম এবং পোস্ট পজিটিভিজম। এখানে কি পাই, এটা হচ্ছে হোয়াট উই শুড ক্যারি আউট রিসার্চ ইজ অ্যান সোশ্যাল সায়েন্স ইন ওয়ে দ্যাট আর সিমিলার টু মেথড উইদিন এ ন্যাচারাল সায়েন্স। আমাদের সামাজিক বিজ্ঞানে এমনভাবে গবেষণা করা উচিত যা প্রাকৃতিক বিজ্ঞানের পদ্ধতির মতো। অর্থাৎ প্রকৃতি বিজ্ঞান
যে কোনো এখানে বৈজ্ঞানিক পদ্ধতিতে কিন্তু এখানে করা হয়। Two people observe the same event but understand it differently based upon their own experience and beliefs. এখানে কি বলেছে, দুজন ব্যক্তি কোনো একটা ঘটনাকে অবজারভেশন করবে, কিন্তু তাদের নিজস্ব অভিজ্ঞতা নিজস্ব চিন্তা ধারণার মধ্য দিয়ে তারা কিন্তু তাদের মধ্যে যে, কারণ সবার দেখার জিনিস তো এক নয়, আমরা দুজনে একটা জিনিস দেখলাম কিন্তু আমাদের মনে এক একজনের চিন্তা যেহেতু আলাদা, সেহেতু আমাদের মনে এক এক রকম প্রভাব ফেলবে। Objectivity can be achieved by using multiple measurement, observation and triangulating the data, gain a more clear comprehension of what going on as a general rule. সাধারণ নিয়ম হিসাবে কি ঘটছে তার আরও স্পষ্ট বোঝার জন্য একাধিক পরিমাপ, পর্যবেক্ষণ এবং ডেটা ব্যবহার করে বস্তুনিষ্ঠতা অর্জন করা যেতে পারে। সায়েন্স দ্য ইনসেপশন অফ 21 সেঞ্চুরি। কত সালে এটা? এটা কিন্তু 21 শতকে হয়। তাহলে 21 শতকের মানুষ কি সেই ফিলোসোফারদের মতো শুধু বিশ্বাস অবজারভেশন করবে না পরীক্ষা করবে? সুতরাং এই পোস্ট পজিটিভিজমরা কিন্তু পরীক্ষার কথা বলেছে। দ্য ফোকাস রিসার্চ শিফটেড বাই রিয়েলিটি অ্যান্ড ক্রিটিক্যাল রিয়েলিটি। বাস্তবতার কথা কিন্তু এখানে বলেছে। ফিজিক্স লাইক ওয়ার্নার হাইজেনবার্গ অ্যান্ড নিলেস বোর ফোকাস অন দিস রিয়েলিটি। বার্নার হাইজেনবার্গ এবং নিলস বোহরের মতো পদার্থবিদরা এই বাস্তবতার দিকে মনোনিবেশ করেছিলেন। দিস অ্যাপ্রোচ ওয়াজ কল্ড আপ অ্যাজ এ পোস্ট পজিটিভিজম, হুইচ ইট ডিসক্রাইব অ্যাজ এ লেস স্ট্রিক্ট ফর্ম অফ পজিটিভিজম। এটা কিন্তু পজিটিভিজমের থেকে কঠোর নয়, কিন্তু পজিটিভিজম হচ্ছে কঠোর। পোস্ট পজিটিভিস্ট সাপোর্ট the idea that social scientists and natural scientists share the same goal for research and employ similar methods of investigation. আচ্ছা, ক্লাস করাবো গৌরব মাসুদ? এটা একটু অসুবিধা হবে, তারপরে যেগুলো আসবে এগুলো কিন্তু সহজে বুঝতে পারবে। এখান থেকে প্রশ্ন হয় না যদিও। হ্যালো। হ্যাঁ স্যার। হুম হুম হুম। It tends to be distinguished from positivism and indicated by whether the attention is on hypothesis verification positivism or theory misrepresentation post positivism. এই যে ভেরিফিকেশন, এখানে পজিটিভিজমের থিওরি তৈরি হচ্ছে এবং থিওরি মিসরিপ্রেজেন্টেশন পোস্ট পজিটিভিজম। এখানে কিন্তু প্রত্যক্ষবাদ, এটি প্রত্যক্ষবাদ থেকে আলাদা হওয়ার প্রবণতা রয়েছে, যা, আচ্ছা এক মিনিট দাঁড়াও। এখানে হাইপোথিসিস পজিটিভিজমে কি হয়, হাইপোথিসিস কোনো একটা গবেষণা যে পরীক্ষা করলো আর কি, সেই পরীক্ষাটা কিন্তু যাচাই করানো হয় পজিটিভিজমে। এবং বা তথ্যের ভুল উপস্থাপনা যখন পরীক্ষা করায় পোস্ট পজিটিভিজমে, বিজ্ঞানিক ভিত্তিক পরীক্ষা করায়, তখন কিন্তু তার ভুলগুলো ধরা পড়ে। কারণ ওখানে কিন্তু পজিটিভিজমে শুধু ফিলোসোফাররা কিন্তু বিভিন্ন যুক্তি দিয়ে অবজারভেশন করে তৈরি করেছে, কিন্তু পোস্ট পজিটিভিজমে কী করলো, বিজ্ঞানীরা কিন্তু বৈজ্ঞানিকভাবে পরীক্ষা নিরীক্ষা করেছে, তাই কিন্তু এখানে ভুলগুলো ধরা পড়ছে। তারপর হচ্ছে রিসার্চ প্রসেস বা স্টেপ। দেখি এখানে, এটা কিন্তু এখান থেকে কিন্তু প্রশ্ন হয়, ঠিক আছে? এবং এটা খুব বিভিন্ন বইয়ে, বিভিন্ন স্যারের ক্লাসে, বিভিন্ন বিভিন্ন ওয়েবসাইটে কিন্তু আলাদা আলাদা এক এক রকমভাবে দেওয়া আছে, কিন্তু মোটামুটি প্রায় একই। যেমন যেমন একটা বই আমি পেলাম, সেটা হচ্ছে রিসার্চ আইডেন্টিফিকেশন অফ, প্রথম দু তিনটি কিন্তু একইভাবে, আইডেন্টিফিকেশন অফ সাবজেক্ট এরিয়া, অর্থাৎ তুমি কোন বিষয়টা নিয়ে গবেষণা করতে চাও, তুমি কোন বিষয়টা নিয়ে গবেষণা করতে চাও।
তারপরে হচ্ছে প্রবলেম। তুমি যে বিষয়টা নিয়ে গবেষণা করতে চাও সেই বিষয়টার সেই বিষয়টার প্রবলেমগুলো কী কী আছে সেটা খুঁজবে। তারপর হচ্ছে রিভিউ লিটারেচার। রিভিউ লিটারেচার কেন করব? কারণ আমি যে বিষয়টা নিয়ে গবেষণা করব সেই বিষয়টার প্রবলেমগুলো খুঁজে বের করলাম। খুঁজে বের করার পরে আমি খুঁজব কি, যে এই বিষয়ে কী কী গবেষণা আগে হয়ে গেছে, বা এই বিষয় সম্পর্কিত কী কী গবেষণা হয়েছে সেটা আমি খুঁজব। তারপর কি, রিসার্চ ডিজাইন। এই যে ৪ নম্বরের রিসার্চ ডিজাইন, সেটা কিন্তু কোনো কোনো বইয়ে কি আছে, হাইপোথিসিস। হাইপোথিসিস আছে, তারপরে আছে রিসার্চ ডিজাইন, তারপর হচ্ছে স্যাম্পল কালেকশন, এরকম আছে। কিন্তু মোটামুটি একটা আইডিয়া রাখবে যে এই যে যদি রিসার্চ ডিজাইন বা হাইপোথিসিস বা হচ্ছে ডেটা কালেকশন পাশাপাশি থাকে, তো এখান থেকে একটা আইডিয়া করে নেবে যে যদি প্রশ্নে দেখো যে হাইপোথিসিস অপশন হিসাবে আগে আছে, তারপরে হচ্ছে হাইপোথিসিসের পরে আছে তোমার রিসার্চ ডিজাইন, তো এরকম হতে পারে। অথবা রিসার্চ ডিজাইন আগে আছে তারপরে হাইপোথিসিস আছে, সেটাও হতে পারে। হুম। তো মোটামুটি একটা আইডিয়া করে রাখবে যে মোটামুটি এই পাশাপাশি কিন্তু হবে। তো এখানে কি পাচ্ছি, ফর্মুলেটিং দ্য রিসার্চ প্রবলেম। প্রথমে আমি রিসার্চ কোথায় কোথায় প্রবলেম আছে সেটা খুঁজব। এখানে কি কি পাই, লিটারেচার রিভিউ। এটার মধ্যে কেন করব রিভিউ, এই যে প্রবলেমটা হলো এই প্রবলেমটাকে আমি সলভ করার জন্য লিটারেচার রিভিউ করব, বা এর সম্পর্কে কী কী গবেষণা হয়েছে সেটা আমি দেখব। ফর্মুলেটিং অফ অবজেক্টিভ, এর বৈশিষ্ট্য বা এর বিষয় সম্পর্কিত গুলো দেখব। আইডেন্টিফাই ভ্যারিয়েবল, মেজারিং স্কেল, ফর্মুলেটিং হাইপোথিসিস। এখানে 4টা আছে, দরকার নেই, এইভাবে পড়ার দরকার নেই। এইভাবে মনে রাখবে যে প্রথমে আমি প্রবলেম আইডেন্টিফিকেশন, প্রথমে আছে প্রবলেমটা দেখব। তারপর হচ্ছে কি, প্রিপেয়ারিং রিসার্চ ডিজাইন, এটা দরকার নেই এখানে, এটা এটা ঠিক নেই, এটা ভুল আছে মোটামুটি। আমি যে বলছি সেটা শুনবে, হ্যাঁ। প্রবলেম আইডেন্টিফিকেশন হচ্ছে প্রথম। আমরা প্রথমে যে বিষয়টা নিয়ে গবেষণা করব সেটা নিয়ে আমরা প্রথমে দেখব প্রবলেম। প্রবলেম তারপর হচ্ছে কি, লিটারেচার রিভিউ। লিটারেচার রিভিউ তারপরে কি করব, হাইপোথিসিস। হাইপোথিসিস মানে কি, হাইপোথিসিস মানে কি বলো বৈশালী। হাইপোথিসিস মানে কি, অনুমান স্যার। অনুমান বা পরীক্ষা করে। এখানে আমি যে পরীক্ষা করব তার জন্য আমরা কি করব, তার জন্য আমরা এখানে রিসার্চ ডিজাইনও হতে পারে, এখানে ডিজাইনও হতে পারে, বা স্যাম্পলিংও হতে পারে। তারপর কি, রিসার্চ ডিজাইন করার পরে স্যাম্পলিং নেব। আমরা যে পরীক্ষা করব তার জন্য তো কোনো স্যাম্পলিং নিতে হবে। ধরো আমি একটা আলিপুরদুয়ার জেলার মানুষদের নিয়ে একটি গবেষণা করছি, প্রবলেম নিলাম কি, প্রবলেম নিলাম এখানকার মানুষের হঠাৎ করে ডায়াবেটিসের সমস্যা বেড়ে গেছে। তো এই যে প্রবলেম নিলাম, তারপর হচ্ছে লিটারেচার রিভিউ করলাম যে এই যে আলিপুরদুয়ারে মানুষের হঠাৎ করে ডায়াবেটিস বেড়ে গেছে, তো সেই সম্পর্কে কী কী আমি তথ্য পাই, বা এর পরিসংখ্যানগুলো আমি দেখব যে 2019 সালে কত ছিল, 20তে কত ছিল, 21-এ কত ছিল, এই সমস্ত আমি তথ্য দেখব। তারপর হচ্ছে হাইপোথিসিস, অনুমান বা পরীক্ষা করব। পরীক্ষা করার জন্য আমাকে একটি প্রথমে ডিজাইন তৈরি করে নিতে হবে যে আমি কোন ডিজাইনে করব, কোন রিসার্চ কোনটা নেব, অ্যাপ্লাইড রিসার্চ নেব, নাকি অ্যাকশন রিসার্চ করব, না কোনটা করব, বা এক্সপোস্ট ফ্যাক্টর রিসার্চ করব, কোনটা করব। সেই জন্য আমাকে স্যাম্পলিং নিতে হবে। তো আলিপুরদুয়ার জেলার যতগুলো সাব ডিভিশন আছে সেখান থেকে আমি স্যাম্পলিং নিলাম। তার স্যাম্পলিংটা কি, ডেটা কালেকশন। স্যাম্পলিং নিলাম এখান থেকে, এটাকে কী বলে, ডেটা কালেকশন। রিসার্চ ডিজাইনের পরে স্যাম্পলিং, স্যাম্পলিং তারপর কি, ডেটা কালেকশন করলাম, ডেটা নিলাম, ডেটা কালেকশন। তারপর কি, হাইপোথিসিস, যে ডেটা নেওয়া হয়ে গেল, তারপর আমি টেস্ট করব। কি টেস্ট, হাইপোথিসিং টেস্টিং করব। তারপর টেস্টিং করার পরে আমরা একটি রিপোর্ট পাচ্ছি, সেটাকে অ্যানালিসিস করব। তো শেষে এলো অ্যানালিসিস বা রিপোর্ট রাইটিং করব। রিপোর্ট রাইটিং, অ্যানালিসিস
বা রিপোর্ট রাইটিং। তো এখানে কি আছে? রিসার্চ প্রবলেম, রিসার্চ ডিজাইন, ডেভেলপিং ডেটা কালেকশন, সিলেক্টিং স্যাম্পল, রাইটিং রিসার্চ রাইটিং প্রপোজাল, কালেক্টিং ডেটা, প্রসেস অ্যানালাইসিস ডেটা, রাইটিং এ রিসার্চ রিপোর্ট। তো মোটামুটি এরকম একটা স্ট্রাকচার আসবে: প্রবলেম, লিটারেচার রিভিউ, হাইপোথিসিস, রিসার্চ ডিজাইন, স্যাম্পলিং এবং ডেটা কালেকশন, তারপরে অ্যানালিসিস। অ্যানালিসিস এরকম একটা স্ট্রাকচার কিন্তু আসবে। আচ্ছা, এখানেও আছে ডিফাইন দ্য প্রবলেম, ডিজাইন দ্য রিসার্চ, ডেটা কালেকশন। আচ্ছা, এটা আর বলছি না, সমস্যা হবে। তারপর আমরা একটা পাই সায়েন্টিফিক মেথড। রিসার্চ হচ্ছে এক্সপেরিমেন্টাল যে রিসার্চ পাই, সেখানে হচ্ছে সেখানে কিন্তু এরকমই একটা আমরা স্ট্রাকচার পাই: রিসার্চ প্রবলেম, রিভিউ লিটারেচার, রিভিউ কনসেপ্ট অ্যান্ড থিওরিস। এখানে রিভিউ লিটারেচার, আচ্ছা, রিভিউ প্রিভিয়াস রিসার্চ, মানে আগে যে রিসার্চগুলো হয়েছে সেটা আমি পড়ব। ফর্মুলেট হাইপোথিসিস, ডিজাইন রিসার্চ ইনক্লুডিং স্যাম্পলিং ডিজাইন, কালেক্ট ডাটা, অ্যানালাইজ ডেটা, ইন্টারপ্রিয়েট অ্যান্ড রিপোর্ট। তো এই সেম কিন্তু এক্সপেরিমেন্টাল রিসার্চের ক্ষেত্রে কিন্তু ডিজাইনটা একই রকম। ফরম্যাট অ্যান্ড স্টাইল অফ রেফারেন্সিং অফ এ রিসার্চ রিপোর্ট। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে কিন্তু প্রত্যেক বছর প্রশ্ন আসে। এটা একটু পরে করাচ্ছি, যেহেতু এখন রিসার্চটা পড়লাম, তো এখান থেকে সেটা পড়িয়ে নিই। প্লেজারিজম, প্লেজারিজম, ও আলাদা করে করা হয়নি প্লেজারিজম। আচ্ছা, ফরম্যাটটাই দেখি। রিসার্চ ফরম্যাট খুব প্রত্যেক বৎসর কিন্তু এই জায়গা থেকে প্রশ্ন আসে, ভালো করে কিন্তু মনে রাখতে হবে। কী কী স্টাইল পাই? এমএলএ, এপিএ, শিকাগো স্টাইল, আইইই, সিএসি। কিন্তু প্রশ্ন আসে কোথা থেকে? এমএলএ স্টাইল থেকে, এপিএ স্টাইল থেকে, শিকাগো স্টাইল থেকে। তো এখান থেকে কিভাবে মনে রাখবে যে কোনটা কোন বিষয়ের ওপর, মানে কোন ফরম্যাটটাকে গ্রাহ্য করা হয়, কোন বিষয়? এমএলএ, এখানে মনে রাখবে এমএলএটা কি? এমএলএর ফুল ফর্ম কি করে বলো দেখি, কে জানো? বৈশালী? স্যার আমি জানি না এগুলো। আচ্ছা, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, খুব ভালো করে পড়তে হবে। মডার্ন ল্যাঙ্গুয়েজ অ্যাসোসিয়েশন, আর এপি এর ফুল হচ্ছে আমেরিকান সাইকোলজি অ্যাসোসিয়েশন। দেখো, মডার্ন ল্যাঙ্গুয়েজ অ্যাসোসিয়েশন, ল্যাঙ্গুয়েজের কথা বলেছে, ল্যাঙ্গুয়েজের কথা বলেছে, সুতরাং এটা কোথায় কোথায় হতে পারে? ইংলিশ, লিটারেচার, ফরেন ল্যাঙ্গুয়েজ, কমিউনিকেশন, রিলিজিয়াস স্টাডিজ। তো এই বিষয়গুলো কিন্তু এই এমএলএ স্টাইলটা ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে এপিএ। এপিএটা কি? আমেরিকান সাইকোলজি। তো এখানে সাইকোলজির কথা বলেছে, সাইকোলজি, এডুকেশন, এডুকেশন সাবজেক্টে আমরা কিন্তু দেখি সাইকোলজির বিষয়গুলো কিন্তু আছে। বিজনেস অ্যান্ড ইকোনমিক্স, নার্সিং, সাইকোলজি হচ্ছে ডাক্তারির সঙ্গে যুক্ত, তো নার্সিংটা মনে রাখবে। লিঙ্গুইস্টিক স্টাডিজ, এখানেও কিন্তু লিঙ্গুইস্টিক স্টাডিজটাও কিন্তু চলে আসে এই স্টাইলের মধ্যে। শিকাগো স্যার এগুলো স্টাইলে কী কী হয়? স্যার হ্যাঁ, এগুলো বলো। পিডিএফ দিতে? পিডিএফ, এটা তো এই চারটা দিই না আমি, আমি হচ্ছে একটা পিডিএফ করেছি, সেটা দিয়েছি। মানে এগুলো আসবে, কিন্তু হুম, চারটা থাকবে না আর কি। এটা হচ্ছে পিপিটি। এটা হচ্ছে পিডিএফ করতে একটু স্যার সমস্যা হয়। স্যার আপনি দিয়েছেন তো গ্রুপে? না, গ্রুপে দেইনি আমি। ও আচ্ছা, মানে এগুলো তো মনে থাকবে না না ক্লাস হয়ে যাওয়ার পরে, ওই জন্য বলছি। হ্যাঁ, আমি নোট পাঠিয়ে দেবো তাহলে। মানে আচ্ছা। অ্যাকচুয়ালি যারা হচ্ছে এটা পেইড গ্রুপ, পেইড নিয়েছে পেপার ওয়ানটা, তাদেরকে হুম, নোটসগুলো দিয়ে দিচ্ছি আমি। তো জানুয়ারি মাসের যেগুলো নোটস কতগুলো দিয়েছিলাম গ্রুপে আমি, আর ঠিক আছে। হুম হুম ফেব্রুয়ারি থেকে যারা যারা করবে পেপার ওয়ানটা তাদেরকে দেবো আর কি। হুম। তো শিকাগো, এটা মনে রাখবে আচ্ছা, ভালো করে। শিকাগো হচ্ছে আমেরিকার একটি জায়গার নাম। তো এটা মনে রাখবে যে শিকাগো হিসাবে, শিকাগোতে একটি ভাষণ দিয়েছিল কে?
শিকাগোতে স্বামী বিবেকানন্দ গিয়ে ভাষণ আমি দিয়েছিল। বলবো। হ্যাঁ, তো শিকাগো ধর্মসভায়, তো একটা ঐতিহাসিক জায়গা। সেই হিসেবে মনে রাখবে যে হিস্ট্রি, আর্ট হিস্ট্রি, ফাইন আর্ট, অ্যানথ্রোপোলজি, ফিলোসফি, এগুলো হচ্ছে শিকাগো স্টাইলের মধ্যে পড়ে। হিস্ট্রি, ফাইন হিস্টোরি, ফাইন আর্ট, অ্যানথ্রোপোলজি, ফিলোসফি, এগুলো হচ্ছে শিকাগো স্টাইলের মধ্যে পড়ে। তাহলে এমএলএ কেটি, এমএলএ হচ্ছে ল্যাঙ্গুয়েজের কথা বলেছে, ইংলিশ, লিটারেচার, ফরেন ল্যাঙ্গুয়েজ, কমিউনিকেশন, রিলিজিয়াস স্টাডিজ। ল্যাঙ্গুয়েজ, যদি তোমার ল্যাঙ্গুয়েজ ঠিকঠাক হয় তো কমিউনিকেশন ঠিকঠাক করতে পারবে। তো এমএলএ স্টাইলের মধ্যে আমরা এইগুলো পাই। এপিএ হচ্ছে এপিএ সাইকোলজি, এটা প্রথমত ডাক্তারের সঙ্গে যুক্ত। তো এখানে সাইকোলজি পাবো। এডুকেশন সাবজেক্টে আমরা এগুলো পাই, সাইকোলজি বিষয়ে কিছু আলোচনা পাই। বিজনেস ইকোনমিক্স, এটা একটু মানে কনফিউশন হয়ে যেতে পারে যে ইকোনমিক্স সাইকোলজিতে। তো যাই হোক, বিজনেস এবং ইকোনমিক্স, হ্যাঁ এটাও মনে রাখতে পারো যে হঠাৎ করে যদি অনেক টাকা লস হয়ে যায় কারো, তার সমস্যা হতে পারে, সাইকোলজিক্যাল সমস্যা। হয়তো ড্রাগস নিচ্ছে, সাইকো হয়ে গেল। দ্য নার্সিং, লিঙ্গুইস্টিক স্টাডিজ, এটা কিন্তু এপি এর মধ্যে আসছে। শিকাগো স্টাইল, শিকাগো একটি ঐতিহাসিক জায়গা, সুতরাং এখানে ঐতিহাসিক বিষয় ইতিহাসটা আসবে। তাহলে কি হিস্ট্রি, ফাইন আর্ট, অ্যানথ্রোপোলজি এবং ফিলোসফি, নিচের দুটো দরকার নেই, এখান থেকে খুব একটা বেশি আসে না। তবু মনে রাখবে আইইই, এই যে এটার ফুল ফর্মটা দাঁড়াও, ভুলে গেছি এই ফুল ফর্মটা আছে কিনা। পাচ্ছি না ফর্মটা, আচ্ছা দেখে নিও পরে। তো এখানে কি কি আসবে? আচ্ছা, ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স, আচ্ছা। তো এখানে কি কি আসবে? ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন সায়েন্স। সিএসি, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, জিওলজি, এগুলো কিন্তু আসবে। তারপরে এখানে কিছু পার্থক্য আছে। ইন টেক্সট সাইটেশন, এখানে কি নাম হবে, সাল এবং পেজ নম্বর, এখানে হচ্ছে নাম এবং সাল শুধু। এক মিনিট। তারপর এখানে রেফারেন্স, টাইটেল অফ রেফারেন্স লিস্ট, রেফারেন্স দিতে হবে এখানে। এটা হচ্ছে ওয়ার্ক সাইটেড। অথার নেম ইন রেফারেন্স, এটা হচ্ছে নাম এবং নামের প্রথম অক্ষরটা। আর এখানে নাম এবং টাইটেলের অনেকটা দিয়েছে, এখানে 4টা অক্ষর দিয়েছে। ক্যাপিটালাইজেশন অফ সোর্স টাইটেল, সাইটিং সোর্স এ কুইক গাইড ফর স্টুডেন্ট, সাইটিং সোর্স কুইক গাইড ফর স্টুডেন্টস, এটা সেমই থাকবে। টাইটেল পেজ রিকোয়ার, নো টাইটেল পেজ রিকোয়ার, এখানে টাইটেল পেজের দরকার নেই। তো এখানে হোয়াট ইজ দ্য টপিক, আচ্ছা দেখা যাচ্ছে কি এটা ছোট ছোট হচ্ছে না? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, বড় হচ্ছে না। ইন টেক্সট সাইটেশন, অথার্স লাস্ট নেম, ইয়ার অ্যান্ড পেজ নাম্বার। এপিতে কি হয়, উপরে কিছু আছে। ইউজ দিস স্টাইল ফর সায়েন্সেস লাইক ন্যাচারাল, ফিজিক্যাল অ্যান্ড সোশ্যাল সায়েন্স,
প্রাকৃতিক, শারীরিক, সামাজিক বিজ্ঞানের মতো বিজ্ঞান। ইউজ দিস স্টাইল ফর ইজেস অ্যান্ড হিউম্যান সোসাইটি, কালচার, হিউম্যানিটিস, হিস্টোরিক্যাল, লিটারেচার অ্যান্ড আর্টস, এগুলোতে ব্যবহার হয়। আর এখানে কি থাকবে? লেখকের নাম, ইয়ার এবং পেজ নাম্বার থাকবে। এটা হচ্ছে এক্সাম্পল। নাম, অথার্স লাস্ট নেম থাকবে। এখানেও অথার লাস্ট নেম অ্যান্ড পেজ নাম্বার থাকবে। অথার লাস্ট নেম, ইয়ার এবং পেজ নাম্বার, এখানে শুধু নাম এবং পেজ নাম্বার থাকবে। সাইটেশন, সাইটেশন মানে কি? সাইটেশন মানে উদ্ধৃতি। অথার লাস্ট নেম, ইনিশিয়াল, টাইটেল ইন সেন্টেন্স, কেস, নো পিরিয়ড আফটার ইউআরএল। অথার লাস্ট নেম, ফার্স্ট নেম, টাইটেল কেস এবং হচ্ছে টাইটেল কেস। তো এখানে কি লেখকের নাম ইনিশিয়াল দিতে হবে, থাকবে প্রাথমিক বাক্যের আকারে শিরোনাম, ইউআরএল এর পরে কোনো আচ্ছা, নো পিরিয়ড আফটার ইউআরএল। আর এখানে থাকবে কি লেখকের শেষ নাম, প্রথম নাম, আগে শেষ নাম থাকবে, তারপর হচ্ছে প্রথম নাম, অথার লাস্ট নেম, ফার্স্ট নেম, টাইটেল ইন টাইটেল কেস, তারপর হচ্ছে যে টাইটেল দিয়েছে এখানে, টাইটেল অ্যান্ড টাইটেল কেস। আর এখানে সালটা দেখো প্রথমে দিয়েছে নামের পরেই, আর এখানে সালটা হচ্ছে শেষে থাকবে। ফরম্যাটিং রুল, টাইটেল রেফারেন্স লিস্ট, টাইটেল রেফারেন্সেস, আর এখানে টাইটেলটা কি থাকবে? ওয়ার্ক সাইটেড। টাইটেল পেজ রিকোয়ার লাগবে, এখানে টাইটেল পেজ লাগবে না। রানিং হেড, পেজ নাম্বার অপশনাল, রানিং হেড উইথ টাইটেল ইন অল ক্যাপস, এখানে কিন্তু পৃষ্ঠা নম্বর, শিরোনাম ঐচ্ছিক দিতে হবে এখানে। লাস্ট নেম অ্যান্ড পেজ নাম্বার, লাস্ট নেম এবং পেজ নাম্বার দিতে হবে। হ্যাজ এ ডিফাইন্ড ফরম্যাট, নো ডিফাইন্ড ফরম্যাট। এখান থেকে একটা সুন্দর আমি নোট দিয়ে দেবো এই জায়গাটা থেকে, শর্ট নোট, তাহলে বুঝতে পারবে। অথবা আমি যদি এখন বলি এখানে ওরকম করে নোট করা নেই, আমি খাতায় যেরকম করে নোট করেছিলাম, তাহলে আরও ভালোভাবে বুঝতে পারতে। যেমন এপিএ স্টাইল, এপিএ স্টাইলটা কি? আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন স্টাইল ইজ সেট অফ গাইডলাইন ফর রাইটিং অ্যান্ড ফরম্যাটিং একাডেমিক পেপার। কি কোথায়? পার্টিকুলার ইন সোশ্যাল সায়েন্স, সাইকোলজি তো সোশ্যাল সায়েন্সে ব্যবহৃত হয়। জেনারেল গাইডলাইনগুলো কি কি? ফরম্যাটটা কেমন হবে? ইউজ এ ক্লিয়ার, লেজিবল, আর এর সেটা হবে কি? টাইমস নিউ রোমান, টাইমস নিউ রোমান, এটা হচ্ছে ফন্টের নাম, টাইমস নিউ রোমান। এই যে এপি স্টাইল এখানে হবে টাইমস নিউ রোমান, নিউ রোমান। স্যার এগুলো আসে কিভাবে? হ্যাঁ এগুলো আসে, যেখানে কোন ফন্ট ব্যবহার করা হয় এখানে। যেমন এই যে এপি স্টাইল, এই দুটোই খুব ভালো করে পড়লেই কিন্তু হয়ে যাবে, মানে এপি এবং এমএল, এখান থেকে বেশি প্রশ্ন আসে। এই ফন্ট হবে কি? টাইমস নিউ রোমান ফন্ট হবে, এবং ফন্টের সাইজ হবে 12 পয়েন্ট, 12 পয়েন্ট, 12 পয়েন্ট হবে ইসে। লাইন স্পেসিং, মার্জিন, মার্জিনটা কেমন হবে? এই যে বাঁ পাশে লাইনটা হবে 1 সেমি, এই যে 1 ইঞ্চি, 1 ইঞ্চি ফাঁকা থাকবে, পেজ থেকে 1 ইঞ্চি ফাঁকা থাকবে। তারপর হচ্ছে আচ্ছা মার্জিনটা ফাঁকা থাকবে। লাইনের যে স্পেসটা থাকবে সেটা কতটুকু থাকবে? ডবল স্পেস ইন এন্টায়ার পেপার, ডবল স্পেস ইন এন্টায়ার পেপার ইনক্লুডিং টাইটেল পেজ, অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড বডি। তারপরে হেডার অ্যান্ড ফুটার, হেডার এবং ফুটার থাকবে, পেজ নাম্বার থাকবে নিচে, একদম কর্নারে থাকবে পেজ নাম্বার, এই যে এই কর্নারে থাকবে পেজ নাম্বার। তারপর টাইটেল পেজ, টাইটেল পেজটা কেমন হবে? সেন্টার দ্য টাইটেল অফ দ্য পেপার অন দ্য টপ অফ হাফ পেজ, এই যে মাঝখানে, পেপারের যে মাঝখানে উপর দিকে একটু থাকবে। অথার নেম, ইনক্লুড দ্য অথার নেম বিলো দ্য টাইটেল, এই যে টাইটেলটা লিখলাম, টাইটেলের নিচে হচ্ছে অথার নেম থাকবে। কিছু বলবে? তারপর ইনস্টিটিউশনাল অ্যাফিলিয়েশন, ইনক্লুড দ্য ইনস্টিটিউশনাল অ্যাফিলিয়েশন বিলো দ্য অথার, এই যে অথারের নামে কি থাকবে? অথারের নিচে থাকবে তুমি যেখানে করেছো, যে ইউনিভার্সিটিতে, সেখানকার নাম থাকবে। তারপরে কি? ইনক্লুড দ্য ডেট অফ সাবমিশন অর পাবলিকেশন, ডেট বা পাবলিকেশনটা তার নিচে থাকবে। এইভাবে কিন্তু সাজাতে হবে। তারপর হচ্ছে আমি এটা একটা সুন্দর নোট দিয়ে দেবো, সেখানে আমার বডি কেমন হবে, রেফারেন্স কেমন হবে, এপি স্টাইল সাইটেশনটা কেমন হবে সেটাও। যেমন সাইটেশনের কথা বললাম, স্মিথ
ইউজ অথার অ্যান্ড ডেট, দেখো এখানে দিয়েছি বলেছি স্মিথ কি বলছে এখানে, নাম থাকবে এবং তারিখ থাকবে এবং পেজ নাম্বারটা থাকবে এখানে সি এপিএ স্টাইলে। স্মিথ যেটা ডেট আছে সেই ডেটটা এখানে বসবে। তারপরে হুম তারপরে এমএলএ স্টাইলটা কেমন হবে, ডবল স্পেস এন্টায়ার পেপার ইনক্লুডিং টাইটেল পেজ বডি ওয়ার্ক অ্যান্ড সাইডেড পেজ। আচ্ছা আমি নোটটা দিলে বুঝতে পারবে এখান থেকে, এখানে যেহেতু লেখা নেই সেহেতু অসুবিধা হবে। দেখো এখানে এই যে দেওয়া আছে কিভাবে হবে, কপি পেস্ট ফরম্যাটেড সাইটেশন ইউজ অফ দ্য লিঙ্ক ইম্পর্টেন্ট বিবলিওগ্রাফি ম্যানেজার। এমএলএটা কেমন হবে, নাম টপ হেভি স্টাডি অফ, এগুলো একটু পার্থক্য আছে সামান্য, মানে এই যে এখানে ডেটটা শেষে আছে, এখানে আছে কি প্রথমে এপিতে প্রথমে আছে, আবার এটা দেখি শেষে আছে। এখানে নামটা দেখো উলফ এডওয়ার্ড এন, এখানে উলফ এন আছে শর্টে আছে, উলফ এডওয়ার্ড এখানে শুধু এন আছে। টপ হেভি, টপ হেভি এটা ঠিক আছে। তারপরে এখানে দেখো এই যে লাইনটা দিয়েছে, লাইনের পরে কিন্তু পেজ নাম্বারটা এখানে নেই, কিন্তু এখানে কিন্তু পেজ নাম্বারটা আছে, আবার এখানে কিন্তু পেজ নাম্বারটা নেই শিকাগো স্টাইলে। এই যে এই পার্থক্যগুলো একটু মনে রাখতে হবে, তাহলে কিন্তু পারবে। এখান থেকে খুব একটা কঠিন প্রশ্ন আসে না, মোটামুটি এপিএ এমএলএ শিকাগো এই তিনটে যদি মনে রাখতে পারো তাহলে কিন্তু হবে। অনেক সময় উদাহরণ দিয়ে দেয়, এক্সাম্পল, যে একটা এক্সাম্পল দিয়েছে সেই এক্সাম্পলের কোন ফরম্যাটের মধ্যে পড়েছে, এমএলএ ফরম্যাট না এপিএ ফরম্যাট না শিকাগো ফরম্যাট, সেটা খুঁজে বের করতে হবে। তো এই জায়গাটা যদি দেখো তাহলে কিন্তু মনে রাখতে পারো আর কি, তাহলে কিন্তু ওই জায়গাটার প্রশ্নটা পারবে। আচ্ছা এখানে আছে দেখো, এমএলএ স্টাইল এপিএ স্টাইল শিকাগো স্টাইল। মার্জিনটা কেমন হবে, এক্স্যাক্টলি 1 ইঞ্চ অন টপ বটম অ্যান্ড সাইড, তাহলে কি উপরে নিচে পাশে 1 ইঞ্চি করে ফাঁকা থাকবে। অ্যাট লাস্ট 1 ইঞ্চি 2.54 সেমি অন টপ বটম অ্যান্ড সাইড, দুই পাশে থাকবে। অ্যাট লাস্ট 1 ইঞ্চি অন টপ বটম অ্যান্ড সাইড, এটাও একই। তারপরে অ্যালাইনমেন্ট, অন দ্য লেফট মার্জিন, অন দ্য লেফট মার্জিন, অন দ্য লেফট মার্জিন, বা পাশে মার্জিন থাকবে। স্পেসিং, স্পেস লাইনের স্পেসটা কত থাকবে, এই যে প্রথমে একটা লাইন তারপর একটা লাইন, সেটার স্পেসটা কতটুকু থাকবে, ডবল স্পেস এভরিথিং হেডিং টেক্সট ওয়ার্ক সাইটেড, ডবল স্পেস এভরিথিং এক্সেপ্ট স্পেশাল আইটেম লাইক ইকুয়েশন টেবিল অ্যান্ড অর ফিগার, ডবল স্পেস দ্য টেক্সট ইনক্লুডিং এনি ইন্টেন্ডেন্ট কোটেশন। তবে টাইটেল পেজটা কেমন হবে, নট রিকোয়ার বাই এমএলএ বাট চেক উইথ ইউর ইনস্ট্রাক্টর, জেনারেলি রিকোয়ার আনলেস ইউর ইনস্ট্রাক্টর সেইস আদারওয়াইজ, ইট শুড ইনক্লুড দ্য পেপারস ফুল টাইটেল। তো এখানে কি এমএলএ প্রয়োজন হয় না, তবে আপনার প্রশিক্ষকের সঙ্গে যোগাযোগ করবেন, যদি স্যার বলে যে দিয়ে দাও তাহলে দিতে হবে, এখানেও ওরকমই। তারপর হচ্ছে পেজ নাম্বার, পেজ নাম্বার কোথায় হবে, পুট দেম 1/2 ইঞ্চ বিলো দ্য টপ অফ পেজ ইন দ্য আপার রাইট কর্নার, উপরের এই কোণাতে কিন্তু পেজ নাম্বারটা হবে। তারপরে পুট দেম দিস আপার রাইট কর্নার ক্রিয়েট রানিং হেড নো মোর দেন 50 ক্যারেক্টার্স লং, এখানে কি বলছে উপরে ডান কোণায় রাখুন, উপরে ডান কোণায় রাখতে বলছে, তবে কি রাখুন 50 অক্ষরের বেশি লম্বা একটি চলমান মাথা তৈরি করুন, মানে এখানে উপর দিয়ে লেখা থাকতে পারে, যেমন উপরে আমি যে ইস্যুগুলো দিই আর কি পিডিএফ করার সময়। তারপরে এখানে কি বলছে, পুট দেম ইন দ্য আপার রাইট কর্নার ইউজ অ্যারাবিক নিউমেরালস, উপরে ডান কোণায় রাখুন, তবে আরবি সংখ্যা ব্যবহার করুন, আরবি সংখ্যা ব্যবহার করতে বলছে শিকাগোতে। তারপরে আইডেন্টিনেশন, indent the first line of paragraph 1/2 ইঞ্চ 5 স্পেস, অনুচ্ছেদের প্রথম লাইন 1/2 ইঞ্চি, মানে একটা কোন লাইন শুরু করলাম সেখানে কিন্তু একটু ছেড়ে দিয়ে তারপরে লাইনটা শুরু করতে হবে, প্রথম লাইনটা, তারপরে প্রথম থেকে শুরু হবে। তারপরে এখানে কি দ্য ফার্স্ট লাইন অফ প্যারাগ্রাফ অ্যান্ড অল লাইন অফ অ্যান ইনডেন্টেড কোটেশন শুড বি আইডেন্টেড 1/2 ইঞ্চ, এখানে কিন্তু
প্রথম লাইন এবং একটি মানে এখানে কিন্তু 1/2 ইঞ্চি ছাড়তে বলেছে এবং এখানেও কিন্তু 1/2 ইঞ্চি ছাড়তে বলেছে শিক্ষাগত। লিস্ট অফ রেফারেন্স এখানে কি বলছে, নতুন পৃষ্ঠা মানে এখানে উদ্ধৃত দিতে বলছে শিরোনামটিকে কেন্দ্র রেখে। এখানে বলেছে এটি একটি নতুন পৃষ্ঠায় শুরু করুন এবং মার্জিনের নিচে রেফারেন্স লিখুন। এবং এখানে কি বলেছে, নতুন পৃষ্ঠায় শুরু করুন এবং শেষ পৃষ্ঠায়, মানে ওখানে ওই পৃষ্ঠাতে অন্য লেখা চলবে না। যেখানে তুমি এই গ্রন্থপঞ্জিটা লিখবে সেখানে কিন্তু শুধু গ্রন্থপঞ্জি থাকতে হবে। নতুন পৃষ্ঠায় শুরু করুন এবং মার্জিন থাকবে, মার্জিনের নিচে লিখুন শিরোনাম বা বিবলিওগ্রাফি লিখতে হবে। আমরা যেমন লিখি রেফারেন্স, তো এখানে লিখতে হবে বিবলিওগ্রাফি, লিখে তারপরে কিন্তু লিখতে হবে গ্রন্থপঞ্জিগুলো। তো এখানে কিছু পাই, অ্যাপ্লিকেশন অন আইসিটি টুলস ইন রিসার্চ। রিসার্চের ক্ষেত্রে কী কী অ্যাপ্লিকেশন, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। যেমন দাঁড়াও, ডিজিটাল টুলসগুলো কী কী কাজে ব্যবহৃত হয়, কী কী কাজে আমরা উপকৃত হই, সেগুলো কিন্তু এখানে আছে। আইডেন্টিফাই রিসার্চ আর্টিকেল অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট ইনফরমেশন সোর্স থ্রু সার্চিং ভেরিয়াস অনলাইন টুলস। আমরা কিন্তু যখন সার্চ করি বিভিন্ন অনলাইনে, বিভিন্ন সাইটে গিয়ে কিন্তু খুঁজি যে কোন কোন বিষয়ে কোন কোন গবেষণাগুলো হয়েছে। যেমন আমরা ইনফ্লিবি নেটে গিয়ে কিন্তু দেখি যে বাংলা বিষয়ে কোন কোন গবেষণাগুলো হয়েছে, সেগুলো আমরা কিন্তু তথ্যগুলো পাই। লিটারেচার সার্ভে ক্রিটিক্যালি অ্যানালাইসিস নো ইনফরমেশন ফর ফার্দার রিডিং। সাহিত্য সমীক্ষা এবং আরও পড়ার জন্য বা তথ্য জানার জন্য কিন্তু আমাদের মানে সুযোগ করে দেয় এগুলো। ডেটা কালেকশন প্রসেস ম্যানেজ অ্যান্ড কালেক্ট ডাটা। ডেটা কালেকশন আমরা করতে পারি। ডেটা অ্যানালাইসিস টুল ফর বোথ কোয়ান্টিটিভ অ্যান্ড কোয়ালিটেটিভ। বিভিন্ন কিন্তু ওয়েবসাইট আছে যেগুলোতে কিন্তু এই ডেটা আমরা নিতে পারি, যেমন গুগল ফর্ম দিয়ে আমরা বিভিন্ন ডেটা সংগ্রহ করতে পারি, সেরকমই অনেক এরকম টুলস আছে। রেফারেন্স করার ক্ষেত্রে আমরা সুবিধা পাই। রিপোর্ট প্রিপারেশন, রিপোর্ট করার সময় প্রস্তুত করার সময় কিন্তু বিভিন্ন টুলস ব্যবহার করা হয়। আইসিটি টুলস, সার্চ ইঞ্জিন, বিভিন্ন সার্চ ইঞ্জিনগুলো আছে যেমন গুগল, বিং, কানেক্টস অ্যান্ড কমিউনিকেট উইথ এক্সপার্ট অ্যান্ড রিসার্চার। ফ্রি ডিজিটাল লাইব্রেরি, আমাদের এখানে যেমন আমরা ইনফ্লিবিনেট আছে, তারপরে হচ্ছে ডিজিটাল লাইব্রেরি কী কী আছে বলো দেখি। যাক, বিভিন্ন যে সোর্সগুলো আছে সেগুলোই। ডেটা অ্যানালাইসিস, রেফারেন্সিং, রাইট, পাবলিশ, রিসার্চ পেপার। ডেটা অ্যানালাইসিস কত প্রকার? 3 প্রকার হয়, প্রি ডেটা অ্যানালিসিস এবং পোস্ট ডেটা অ্যানালিসিস। আমরা একটা ডেটা সংগ্রহ করলাম কোনো একটা কাজের জন্য, সেটা হচ্ছে বা কোনো একটা, যেমন এথনোগ্রাফি রিসার্চে আমরা ডেটা সংগ্রহ করলাম একটা সমাজ থেকে, সেটা হচ্ছে প্রি ডেটা। এবং আমি তথ্যর সঙ্গে আমি যে বিষয়ে গবেষণা করছি এবং আগের তথ্য এবং পরে প্রাপ্ত তথ্য নিয়ে যখন আমার গবেষণার যে সমস্যা নিয়ে যখন গবেষণা করছি, সেটা হচ্ছে ডেটা অ্যানালাইসিস করলাম প্রাপ্ত ডেটার উপরে। এবং মানে অ্যানালাইসিস করার পরে আমরা যে ডেটাটা পেলাম সেটা হচ্ছে পোস্ট ডেটা অ্যানালাইসিস। অ্যাপ্লিকেশন অফ আইসিটি ইন প্রি ডেটা অ্যানালাইসিস। প্রি ডেটা অ্যানালাইসিস কি? লিটারেচার সার্চ, লিটারেচার ট্রেকিং, ডেটা কালেকশন। তারপর হচ্ছে লিটারেচার সার্চ, আমরা কোথায় কোথায় এই লিটারেচারগুলো খুঁজে পাবো, কোন কোন সাইটে পাবো। গুগল স্কলার, এখানে তুমি দেখেছো কি কোনো দিন কেউ মাসুদ দেখেছো গুগল স্কলারে? বৈশালী, এটা সায়েন্সে খুব ভালো পাওয়া যায়। না স্যার, এটা দেখিনি। বুঝতে পারি। সায়েন্স, হ্যাঁ, গুগল স্কলারের যে সাইট আছে ওখানে গিয়ে যদি সার্চ করো, তোমার চেনা জানা যদি কেউ থাকে বিশেষ করে সায়েন্স নিয়ে যদি কেউ গবেষণা করে, তাহলে তার নামটা গুগল স্কলারে সার্চ করবে, দেখবে তার সম্পর্কে কিন্তু ডিটেলস দেখায়। সে কী নিয়ে গবেষণা করছে, তার বিষয়টা কি, কোন বিষয়ের উপর ভিত্তি করে গবেষণা করছে, তার নাম, স্কলারশিপ আছে কিনা, সমস্ত কিছু তথ্য কিন্তু এই গুগল স্কলারে দেখতে পাই আমরা। রিসার্চ গেট, এখানেও তথ্য পাই। একাডেমিতে তথ্য পাই। সিমান্টিক স্কলার, স্কাইনেপ, নেপস, এরিক, পিউবিমেড, ডোয়াজ, লেন্স, এগুলো বিভিন্ন বাইরেরও কিছু আছে, কিন্তু এই গুগল স্কলারে কিন্তু আমাদের এখানকার বিশেষ করে একাডেমিয়া, আমাদের এখানকার প্রচুর তথ্য কিন্তু পাওয়া যায়।
ফেমাস ডাটাবেস ফর রিসার্চ আর্টিকেল। তো এখানে দেখো অনেকগুলো নাম আছে, তার মধ্যে কিছু কিছু মনে রাখতে হবে। যেমন যে জিএস স্টোর, ইন্ডিয়ান জার্নাল, ইন্ডিয়ান সাইটেশন ইন্ডেক্স, তারপরে হচ্ছে রিসার্চ গেট, এরিক ডোয়াজ, গুগল স্কলার, জি গেট। এগুলো মোটামুটি একটু দেখে নেবে নামগুলো, এগুলো কিন্তু আসে অনেক সময় দিয়ে দেয়। তারপর হচ্ছে থিসিস অ্যান্ড ডিস ডিজার্টেশন ডাটাবেস, পিকিউডিটি। এখানে সাইটগুলো ওয়েবসাইটে ক্লিক করলে আসবে কিন্তু। এমআইটি থিসিস, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি লাইব্রেরিজ, এগুলো দরকার নেই, তবুও দেখে নেবে। এই যে আমাদের যেটা আছে শোধগঙ্গা, এটা কি ডাটাবেস, এখানে দেখে প্রচুর, মানে ভারতবর্ষে যত বিশ্ববিদ্যালয়ে গবেষণাগুলো হয় সমস্ত তথ্য কিন্তু এখানে পাবে। যখন নেট পাস করবে, সিনোপসিস লিখবে, তখন কিন্তু এখানে প্রচুর তথ্য হয়, প্রচুর সিনোপসিস পাবে এখানে। তো এখান থেকে কিন্তু ডাটাগুলো দেখতে পারবে। শোধগঙ্গা, রিজার্ভার অফ ইন্ডিয়ান থিসিস। লিটারেচার ট্র্যাকিং, কোথায় মেন্ডেলে, জোটরো, এন নোট, ইজি বিআইবি, এগুলো কিন্তু পাবো। তারপর হচ্ছে ডাটা কালেকশন টুল, আমরা কোন কোন আইসিটি টুল ব্যবহার করে ডাটা কালেকশন করতে পারবো। গুগল ফর্ম, মাইক্রোসফট ফর্ম, সার্ভে মাঙ্কি, জুহু ফর্ম, টাইপ ফর্ম, কগনিটো ফর্ম, এগুলোর মধ্যে দিয়ে কিন্তু আমরা ডাটা কালেকশন করতে পারি। অ্যাপ্লিকেশন অফ আইসিটি ডাটা, ডাটা কয় প্রকার পাই আমরা? দুই প্রকার। কী কী? কোয়ান্টিটেটিভ এবং কোয়ালিটেটিভ ডাটা কিন্তু পাই। কোয়ান্টিটেটিভ ডাটাটা কি বলো? কোয়ান্টিটেটিভ ডাটাটা কি বলো মাসুদ, লিসা বলো। সংখ্যা বোঝা যাচ্ছে না, হুম যেটা সংখ্যা, আর এটা হচ্ছে গুণগত কোয়ালিটিটা। হুম 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 পরিমাণগত আর গুণগত। পরিমাণগত এবং গুণগত। কোথায় এলো তথ্যটা? এক মিনিট, হ্যাঁ। আমরা যখন রিসার্চ করি তখন কিন্তু ডেটা যখন সংগ্রহ করি সেটাকে দুই ভাগে ভাগ করা হয়, সেটা কি কোয়ান্টিটেটিভ এবং কোয়ালিটেটিভ। কোয়ান্টিটেটিভ ডাটা কি? সেটা হচ্ছে গুণগত, সংখ্যাবাচক, এবং এটা হচ্ছে গুণবাচক। তো এই কোয়ান্টিটেটিভ ডাটা কীভাবে আমরা সংগ্রহ করতে পারি? অনলাইন ওয়েব, ফেস টু ফেস, ফোন, ফিডেক্স ফিডেক্স ইমেল, সেন্টার, লোকেশন অফ ইন্টারসেপ্ট। আর কোয়ালিটেটিভটা কীভাবে সংগ্রহ করতে পারি? অনলাইন ফর্ম, অনলাইন কমিউনিকেশন, কমিউনিটিস, ওয়েব সার্ভে, চ্যাট, গ্রুপ, ডেপথ ইন্টারভিউ। তো এখানে দেখো এই যে আলাদা আলাদা করা আছে, তবুও এখানে বলি যে কোয়ান্টিটেটিভ ডাটা হচ্ছে কি নিউমেরিক্যাল ডাটা, এবং কোয়ালিটেটিভ ডাটা হচ্ছে নন নিউমেরিক্যাল ডাটা। কোয়ান্টিটেটিভ ডাটার মধ্যে কি কি আসবে? যেমন এজ, হাইট, ওয়েট, নাম্বার অফ আইটেম সোল্ড, কোনো একটা বিষয় বিক্রি করলাম, টেম্পারেচার ইত্যাদি বিষয়গুলো হচ্ছে কোয়ান্টিটেটিভ ডাটাগুলোর মধ্যে আসে। এবং কোয়ালিটেটিভ ডাটাগুলো কি কি? টেক্সট ফরম্যাট, বিভিন্ন ছবি, ইন্টারভিউ, ফোকাস গ্রুপ, অবজারভেশন অফ বিহেভিয়ার, ওপেন এন্ডেড সার্ভে। ওপেন এন্ডেড সার্ভেগুলো কি কি? যখন কোনো সাংবাদিক এসে এই যে ভোটের যে খবরগুলো নেয়, যে আপনি এবার কাকে ভোট দেবেন, বা কেন আপনি এর উপরে বিরক্ত হয়ে আছেন, তো এই বিষয়গুলো কি ওপেন এন্ডেড সার্ভে। এবং ক্লোজ এন্ডেড সার্ভে কোনগুলো? ক্লোজ এন্ডেড সার্ভে হচ্ছে হ্যাঁ না বাচক যে উত্তরগুলো হয় সেটা হচ্ছে ক্লোজ এন্ডেড সার্ভে। তারপরে ইমেজ আর ভিডিও, সোশ্যাল মিডিয়া পোস্ট, এগুলো হচ্ছে কোয়ালিটেটিভ ডাটা। তো কি পেলাম? কোয়ান্টিটিভ হচ্ছে নিউমেরিক্যাল এবং এটা হচ্ছে নন নিউমেরিক্যাল। এটা হচ্ছে এই যে যেমন আমরা নিউমেরিক্যাল, সেটা হচ্ছে কম্পিউটার বা বিভিন্ন যেমন ক্যালকুলেটর দিয়ে হিসাব করব, এখানে তো সেটা হিসাব করা যাবে না। সেটা কি? কোনো গ্রাফিক্স
দিয়ে ব্যবহার করে বা কোনো ভিডিও দিয়ে আমরা এগুলো করতে পারবো। তো একসঙ্গে কিন্তু দুটোই ব্যবহার করা যায়, কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ দুটোই কিন্তু একসঙ্গে ব্যবহার করা যেতে পারে। আচ্ছা, এটা কিন্তু মনে রাখবে, এখান থেকে খুব প্রশ্ন মানে দু একটা প্রশ্ন আসে। কোয়ান্টিটেটিভ ডেটা অ্যানালাইসিসের কিছু টুলস কি কি? এসপিএসএস, আর মতলব, এসএএস, গ্রাফ প্যাড, মাইক্রোসফট এক্সেল, এগুলো হচ্ছে কোয়ান্টিটেটিভ ডেটা অ্যানালাইসিসের খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে কিন্তু আগে প্রশ্ন এসছে যে কোয়ান্টিটেটিভ ডেটা অ্যানালাইসিসের কিছু টুলসের নাম। এসপিএসএস, আর মতলব, এসএএস, গ্রাফ, পিএডি, মাইক্রোসফট এক্সেল। যারা পিআইকিউ দিয়েছো আগে, প্রিভিয়াস ইয়ার প্রশ্ন প্র্যাকটিস করেছো, তারা কিন্তু এগুলো পেয়েছো। ফ্রি স্ট্যাটিস্টিক্যাল সফটওয়্যার দরকার নেই। তারপর হচ্ছে কোয়ালিটেটিভ ডেটা অ্যানালিসিস। তো এখানে কি কি টুল পাই? এনভিভো, অ্যাটলাস টিআই, ম্যাক্স কিউডিএ, ট্রানসানা, এগুলো হচ্ছে কোয়ালিটেটিভ ডেটা। সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই নামটা আমি পেয়েছিলাম, এনভিভো এবং অ্যাটলাস, এই দুটো নাম কিন্তু পেয়েছিলাম। তাহলে ওখানে কি পেলাম? এসপিএসএস, আর মতলব, সাস, গ্রাফ প্যাড, মাইক্রোসফট এক্সেল। তো এই তিনটি মনে রাখতে হবে, এসপিএসএস, আর মতলব এবং হচ্ছে মাইক্রোসফট এক্সেল। এবং এখানে কি পেলাম? এনভিভো, অ্যাটলাস টিআই, ম্যাক্স কিউডিএ, ট্রানসানা, এগুলো হচ্ছে কোয়ালিটেটিভ ডেটা অ্যানালিসিস। তারপর হচ্ছে প্লেজিয়ারিজম। প্লেজিয়ারিজম মানে কি? কুম্ভলক বৃত্তি। কুম্ভলিক বৃত্তি, অর্থাৎ অথবা চৌর্যবৃত্তি বলি আমরা। অর্থাৎ কি চৌর্যবৃত্তি কি? কোনো একটি রিসার্চের কৃতিত্ব ছাড়াই যখন অন্যের কোনো শব্দ, অন্যের কোনো কাজ আমরা নিজের হিসাবে উপস্থাপন করি, এটাকে বলা হয় কুম্ভলিক বৃত্তি বা প্লেজারিজম। ডিটেকশন, কীভাবে কী কী ডিটেকশন করা যায়? গ্রামারলি, আর্টিকেল চেকার, টার্টিয়ান, টার্নিটিয়ান, ডুপ্লি চেকার, এগুলো দিয়ে কিন্তু এই প্লেজারিজম ডিটেকশন করা যায়। তো প্লেজারিজমের কিছু ভাগ পাই। কি কি ভাগ পাই বলো দেখি, কে জানো? এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে। এটা এক্সট্রা করে তোলা হয়নি, ক্লাস করলে ভালো হতো এখান থেকে। জিরো লেভেল, লেভেল 1, লেভেল 2, এটা? হ্যাঁ, এগুলো তো আছেই। তো এছাড়া কিছু পাই, ডিরেক্ট প্লেজারিজম, ইনডিরেক্ট প্লেজারিজম, মোজাইক প্লেজারিজম, সেলফ প্লেজারিজম। ডিরেক্ট প্লেজারিজম কি? কোনো উদ্ধৃত চিহ্ন ছাড়াই এবং যথাযথ উদ্ধৃতি যখন ব্যবহার করব, কোনো উৎস ছাড়াই যখন যেটা আমরা করব, সেটা হচ্ছে কি ডিরেক্ট প্লেজারিজম, সরাসরি চুরি। আর ইনডিরেক্ট কি? প্যারাফ্রেজিং অর সামারাইজিং সামওয়ান এলাস ওয়ার্ক উইদাউট প্রপার সাইটেশন। কোনো একটা কেউ কাজ করেছে, সেটার কি কোনো উদ্ধৃত ছাড়াই কারো কাজের ব্যাখ্যা আমি করলাম বা ভাষাটা পাল্টে দিলাম বা সারসংক্ষেপ করলাম, মানে টপিকটা একই আছে, শুধু আমি ভাষাগুলো চেঞ্জ করে দিলাম, সেটা হচ্ছে ইনডিরেক্ট প্লেজারিজম। আর হচ্ছে মোজাইক প্লেজারিজম। এটা কি? এটা হচ্ছে আসল এবং চুরি করা বিষয়বস্তু একত্রিত করা অথবা অন্য কারো ধারণা ব্যবহার করা, সেগুলিকে নিজের হিসেবে উপস্থাপন করা। হয়তো আমি কোনো একটা বিষয় দেখেছি বা কোনো একটা বন্ধুর কাছে জেনেছি, সেই বিষয়টা আমি শুনে নিয়ে যখন নিজের বলে উপস্থাপন করব, সেটা হচ্ছে মোজাইক প্লেজারিজম। সেলফ প্লেজারিজম এটা কি? আমি কোনো একটা আর্টিকেল আগে লিখেছিলাম, সে আর্টিকেলটা আবার কোনো একটা লেখায় ব্যবহার করছি কিন্তু উদ্ধৃতি ছাড়া, সেটা হচ্ছে সেলফ প্লেজারিজম। এটা হচ্ছে প্লেজারিজমের বিভিন্ন ভাগ। আর যেটা বললে এই যে পার্সেন্টেজ, হ্যাঁ, এগুলো আমরা পাই যে যখন তুমি প্লেজারিজম করবে, তখন লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4, এই কয়েকটা লেভেল পাই। যেমন লেভেল 1-এ কি হয়, কি শাস্তি দেওয়া হয়? দ্য স্টুডেন্ট উইল নট বি গিভেন এনি মার্ক অর ক্রেডিট অ্যান্ড রিভাইজ স্ক্রিপ্ট মাস্ট বি রিসাবমিটেড উইদিন এ স্টিপুলেটেড টাইম পিরিয়ড হুইচ ডাজ নট এক্সিড 6 মান্থ। কি শিক্ষার্থী কোনো মার্ক বা ক্রেডিট দেওয়া হবে না, এবং তুমি যে এই যে নকলটা করলে 10 থেকে 40%, সেটাকে কিন্তু 6 মাসের মধ্যে পুনরায় রিসাবমিটেড করতে হবে। লেভেল 2, এখানে হচ্ছে 40 থেকে 60%-এর মধ্যে। এখানে কি করে কি শাস্তি দেয়?
শিক্ষার্থীকে কোনো মার্ক বা ক্রেডিট দেওয়া হবে না এবং সংশোধিত স্ক্রিপ্টটি 1 বছর থেকে 18 মাসের মধ্যে আবার জমা করতে হবে। লেভেল 3 60%-এর উপরে দ্য স্টুডেন্ট উইল নট বি গিভেন এনি মার্ক অর ক্রেডিট অ্যান্ড দেয়ার রেজিস্ট্রেশন ফর দ্য কোর্স উইল বি ক্যান্সেল। 60% উপরে গেলে কিন্তু তার রেজিস্ট্রেশনটি ক্যান্সেল করা হয়। এটা আবার কিছু কিছু বইয়ে 4 রকম আছে, কিছু কিছু বইয়ে 3 রকম আছে। মোটামুটি একটা ধারণা রাখবে যে এটা কিন্তু মোটামুটি 3-4 রকমের হয়। 10 থেকে 40, 40 থেকে 60, 60 থেকে 60-এর উপরে। আবার এখানে 60 থেকে 80, 80 থেকে 90ও করে অনেক জায়গায়। তো এরকম একটা ভাগ আছে। প্রথমে কি 1 থেকে 10 থেকে 40, এখানে কিন্তু তার নাম্বার দেওয়া হবে না এবং সমস্ত কিছু ঠিকঠাক করে 6 মাসের মধ্যে জমা করতে হবে। দ্বিতীয় লেভেলে 1 বছর থেকে 18 মাস জমা করতে হবে এবং 60%-এর উপর যদি কোনো প্লেজারিজম হয়, চুরি হয়, তাহলে কিন্তু তার রেজিস্ট্রেশনটি ক্যান্সেল করে দেবে। বোঝা গেল? তো এই প্লেজারিজম কীভাবে আটকানো যেতে পারে? প্যারাফ্রেজিং, প্রপার সাইটেশন, মানে আমি কোথা থেকে নিলাম সেটার একদম পুরো তথ্য দেওয়া, যে আমি এখান থেকে এই বিষয়গুলো নিয়েছি, সেটার আমি পুরো তথ্য দিলাম। প্যারাফ্রেজিং কি? আপনার নিজের কথায় অন্য কারো ধারণা পুনরুদ্ধার করুন এবং যথাযথ উদ্ধৃতি দিন, যে আমি কোন বইয়ে, যে গ্রন্থপঞ্জি লিখি, আমি এই বইটাতে পড়েছি, আমার একটা আইডিয়া হয়েছে এরকম এরকম থাকতে পারে, তো আমি সেখান থেকে তথ্য নিয়ে আমি নিজের মতো করে লিখেছি, অর্থাৎ সহায়ক গ্রন্থপঞ্জি ব্যবহার করলাম। তো এইভাবে কিন্তু করলে কিন্তু তাহলে কিন্তু তোমার যে রিসার্চটা আছে সেটা সঠিক হবে। তারপরে রিসার্চ ইথিক্স। ইথিক্সটা কি? কটা বাজে? 1 ঘন্টা হয়েছে। রিসার্চ ইথিক্স, ইথিক্স মানে কি মাসুদ? ইথিক্স মানে হচ্ছে নীতি, যে আমরা একটা গবেষণা করব সেখানে কিন্তু কিছু নীতি মানতে হবে। যেমন রেসপেক্ট অফ পারসন, এখানে আসতে দাঁড়াও, কোয়ান্টিটি এবং কোয়ালিটি রিসার্চ চলে আসছে এখানে। রিসার্চ ইথিক্স কি কি সেদিন বলেছিলাম। অ্যাকুরেসি মানে কি? অ্যাকুরেট হতে হবে। অ্যাকুরেসি মানে অ্যাকুরেট হতে হবে। তারপরে কি? ক্রেডিবিলিটি। ক্রেডিবিলিটি মানে কি? নিজস্ব ক্রেডিবিলিটি, ক্রিয়েটিভিটি থাকতে হবে। হুম, সেটা নিজস্ব ক্রিয়েটিভিটি থাকতে হবে। ক্রিয়েটিভিটি না, ক্রেডিবিলিটি বলেছে। ক্রেডিবিলিটি মানে বিশ্বাসযোগ্যতা। কনফিডেন্সিয়াল, তুমি যে কাজটা করেছো সেই বিষয়ে তোমাকে কনফিডেন্স থাকতে হবে, যে আমি এটা নকল করিনি, আমি নিজের মতো করে করেছি। ট্রান্সপারেন্সি মানে কি? অ্যাকুরেসি, অ্যাকুরেট, অ্যাকুরেট থাকতে হবে। তাহলে এখানে অ্যাভয়েড কেয়ারলেস ইরোস অ্যান্ড নেগলিজেন্স। 1 মিনিট দাও, একটা ফোন এলো। কেয়ারফুল অ্যান্ড ক্রিটিক্যালি এক্সামিন ইউর ওয়ার্ক। Keep good record of research activities such as data collection, research design and correspondence with agencies or journal. গবেষণা কার্যক্রমে যে তুমি যে কাজটা করছো তার রেকর্ড রাখবে। তথ্য, যেমন তথ্য সংগ্রহ, গবেষণা নকশা, এজেন্সি বা জার্নালের সাথে চিঠিপত্র, তুমি যেটাই করেছো না কেন সেটা কিন্তু তোমাকে প্রমাণ রাখতে হবে, কারণ তাহলে কিন্তু অ্যাকুরেট হবে। হয়তো তোমার আরএসসিতে গিয়ে বা তুমি যখন রিসার্চ জমা করবে তখন কিন্তু তোমাকে ধরতে পারে যে তুমি এই তথ্যগুলো কোথায় পেয়েছো, তখন তোমাকে কিন্তু সেই প্রমাণটা দেখাতে হবে। কেয়ারফুলি, সাবধানে অ্যান্ড ক্রিটিক্যালি এক্সামিন, এবং সচেতনভাবে কিন্তু তোমার যে কাজটা আছে সেটা কিন্তু করতে হবে, বা নিজের কাজ, বা সেটা আমার পরীক্ষা, কারণ আমি একটা কাজ করছি বা পরীক্ষা করছি, সেটা কিন্তু কেয়ারফুলি এবং ক্রিটিক্যালি করতে হবে। তারপর হচ্ছে ক্রেডিবিলিটি মানে বিশ্বাসযোগ্যতা। ক্রেডিবিলিটি, প্রপার সাইটেশন, অর্থাৎ তুমি যে কাজটা করেছো যেখান থেকে তথ্য নিয়েছো সেটা সাইটেশন,
দিতে হবে। অ্যাকনোলেজমেন্ট কিন্তু দিতে হবে। কনফিডেন্সিয়াল মানে কি? গোপনীয়। এই যে লকের কনফিডেন্স থাকতে হবে যে আমি যে কাজগুলো করেছি সেটা আমার কনফিডেন্স, আমি কোথাও থেকে চুরি করিনি। আচ্ছা, এখানে কি আছে? প্রোটেক্ট কনফিডেন্সিয়াল কমিউনিকেশন such as paper or grant submitted for publication, personal record, trade or military secret, and patient record. তুমি যে কাজগুলো করেছো আর কি, বিভিন্ন গোপনীয় কিছু, যেগুলো আমরা মানে বড় বড় গবেষকরা যারা করেন, যেমন নিউক্লিয়ার নিয়ে গবেষণা, সেটা নিশ্চয়ই গোপন রাখার দরকার, কিন্তু সেটা তো যদি গোপন না রাখি সেটা কিন্তু জঙ্গিদের কাছেও যেতে পারে, সেজন্য সেটাকে গোপন রাখতে হবে। Protect when conducting research on human subject, minimize harm and risk of minimize benefits, respect human dignity, privacy and autonomy. মানব বিষয়ের উপর গবেষণা পরিচালনা করা, ক্ষয়ক্ষতিকে ভুল করা এবং সর্বাধিক ফলপ্রসূ করা, মানুষের মর্যাদা, গোপনীয়তা, স্বায়ত্তশাসনকে এবং সম্মান করা। কারণ তুমি যখন যার কাছে তথ্য সংগ্রহ করছো বা কোনো একটা সমাজকে সংগ্রহ করছো, তাদের যার কাছ থেকে সংগ্রহ করছো তাকে কিন্তু ভালো চোখে দেখতে হবে, রেসপেক্ট করতে হবে, এবং মানুষের যে ব্যক্তিগত যে প্রাইভেসি সেটাকে অক্ষুণ্ণ রাখতে হবে। ট্রান্সপারেন্সি মানে কি? ট্রান্সপারেন্সি মানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন, দেখা যেন যায়। Share data, result, ideas, tool, resources, be open to criticism and new ideas. ডেটা, ফলাফল, ধারণা, টুল, রিসার্চ এগুলো তোমাকে শেয়ার করতে হবে। অর্থাৎ তুমি যদি তোমার গবেষণাটাকে শেয়ার করো তাহলেই কিন্তু অন্য যারা আছেন তারা কিন্তু তোমার গবেষণার সারবস্তুটা বুঝতে পারবে এবং তারা জ্ঞান অর্জন করতে পারবে। এবং টু বি ওপেন টু ক্রিটিসিজম, নিউ আইডিয়াস, এবং নতুন নতুন তথ্য বা নতুন নতুন ধারণা জন্ম নেবে। অনেস্টি, অবশ্যই অনেস্ট হতে হবে, কারণ অনেস্ট না হলে কিন্তু তোমার গবেষণা ঠিকঠাক হবে না, তুমি কারো চুরি করতে পারো। অনেস্টলি রিপোর্ট ডেটা, রেজাল্ট, মেথড অ্যান্ড প্রসিডিওর অ্যান্ড পাবলিকেশন স্ট্যাটাস। পাবলিকেশন স্ট্যাটাস, পাবলিকেশন স্ট্যাটাস। অনেস্টলি রিপোর্ট ডেটা, সততার সঙ্গে তুমি ডেটা দেবে। রেজাল্ট, মেথড অ্যান্ড প্রসিডিওর অ্যান্ড পাবলিকেশন স্ট্যাটাস, প্রকাশনার স্থিতি সমস্ত কিছু দিতে হবে, কি সততার সঙ্গে করতে হবে। ডু নট ফেব্রিকেট, ফালসিফাই অর মিস রিপ্রেজেন্ট ডেটা, মিথ্যা, বানোয়াট, তোমার নিজের তথ্য তৈরি করা তথ্য কিন্তু দেওয়া যাবে না। অর্থাৎ যেমন সার্ভে রিসার্চে কিন্তু তোমার নিজস্ব কোনো মতামত দিতে পারবে না, তুমি সার্ভে করে যেটা পেয়েছো সেটা কিন্তু তোমাকে দিতে হবে। ডু নট ডিভাইস কলিগ, রিসার্চ স্পন্সর অর দ্য পাবলিক, সহকর্মী, গবেষণা, স্পন্সর বা জনসাধারণকে প্রতারিত করা যাবে না। স্পন্সর্স অর পাবলিক, প্রতারিত করা যাবে না। অথেন্টিসিটি মানে কি? তুমি যে কাজটা করেছো সেটা অথেন্টিক হতে হবে। অথেন্টিক অর্থ কি? ট্রুথ, অর্থাৎ সত্য হতে হবে। ডেটা শুড অথেন্টিক, ইনফরমেশন শুড বি অথেন্টিক, প্রপার রেফারেন্স। ডেটা শুড অথেন্টিক, তুমি যে সংগ্রহ করেছো তথ্যটা সেটা একটা অথেন্টিক হতে হবে। তুমি কোনো একটা বই থেকে ডেটা সংগ্রহ করলে যে বইটার কোনো অস্তিত্বই নেই, সুতরাং সেটা কিন্তু হবে না। তো তুমি যে তথ্যটা নিয়েছো সেটা প্রমাণিত হতে হবে এবং সেটা অথেন্টিক রেফারেন্স হতে হবে অবশ্যই। অরিজিনালি, যে কোনো একটা কাজ যখন করবে তখন সেটা যেন কি বলবো, নতুন ধারণা উদ্ভাবন হতে পারে। আইডিয়া শুড বি ফ্রেশ, ইনোভেটিভ, নোবেল ওয়ার্ক, মানে তুমি যে কাজটা করো সেটা যেন অরিজিনাল হয় এবং সেখান থেকে নতুন ইনোভেশন হতে পারে। আচ্ছা, প্লেজারিজম এখানে কিছু পাই। আচ্ছা, হয়ে গেছে। তো থাকলো, কেমন হয়েছে ক্লাস জানি না। পেপার 1টা প্রথম করাচ্ছি এখন, রেকর্ডিং হয়েছে ঠিক, কিন্তু